জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটা বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি আখলাকুস সাফা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দামামা। তবে ভোটের লড়াই মাঠে গড়িয়েছে কিনা তার চেয়ে বড় প্রশ্ন এখন কারা থাকছেন শেষ পর্যন্ত লড়াইয়ে। ৩০০ আসনে ২৮% প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আপিলের চাপে সরগরম নির্বাচন কমিশনের করিডোর। হেভিওয়েট প্রার্থীদের হলফনামায় উঠে আসছে কয়েক গুণ সম্পদের হিসাব, যা দেখে সাধারণ মানুষের চোখ কপালে। একদিকে জোট রাজনীতির শেষ মুহূর্তের দর কষাকষি, অন্যদিকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা। সব মিলিয়ে রাজনীতির পারদ এখন তুঙ্গে। কতটা অংশগ্রহণমূলক হতে যাচ্ছে এই নির্বাচন, কারা থাকছেন শেষ পর্যন্ত লড়াইয়ে, আর ক্ষমতার পাল্লা ঝুঁকছে কোন দিকে, এই সব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার সাজিদুল হক রুবেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, এবং আমাদের সঙ্গে জয়েন করছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহবাগ পশ্চিম থানা। আপনাদের সবাইকেই স্বাগত রাজনীতির এই আয়োজনে। শুরুতেই যেতে চাই ডাক্তার সাজিদুল হক রুবেলের কাছে, যিনি সিপিবির প্রতিনিধিত্ব করছেন আজ। সেটি হচ্ছে, আজ আপনাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে কি বার্তা পেলেন ভবিষ্যৎ রাজনীতির? ধন্যবাদ। আমরা আজকে যমুনা টিভির সকল দর্শকদেরকে, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, এবং আমার সহ আলোচক সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যেই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি চলছে, তার ক্ষেত্রে আজকের দিনটা একটু ভিন্ন মাত্রায় ছিল যে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বাম গণতান্ত্রিক জোট এবং গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সাথে, মানে যেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যে জোটভুক্ত রয়েছে, তার সাথে আজকে তারেক রহমানের সাথে একটি সাক্ষাৎ হয়েছে বিএনপির চেয়ারপারসনের সাথে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ আপনারা দীর্ঘদিন ধরে জানেন যে বিশেষ করে কমিউনিস্ট পার্টি, তারা বাংলাদেশে একটি বাম গণতান্ত্রিক বিকল্পের রাজনীতির চাষ করে আসছে। সেই দীর্ঘ 4-5 দশক ধরে আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো সেই রকম একটি সময়কালে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানের সাথে বৈঠক করলাম। সেই বৈঠকটি আমরা কেন করলাম? আমরা কি আমাদের বিকল্প লাইন থেকে একটু এদিক ওদিক হয়ে যাওয়ার চেষ্টা করছি, নাকি আমরা এটা কোনো নতুন একটি নির্বাচনের যে খেলা চলছে, আমরা দেখছি নানান ধরনের ঘটনা ঘটছে, তো সেরকম কোনো ঘটনার কোনো ইঙ্গিত, নাকি সারা বাংলাদেশের যে গণতান্ত্রিক এবং রাজনৈতিক যে পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে কোনো একটা ইতিবাচক বার্তা তৈরির জন্য কোনো চেষ্টা কিনা। তো আমি বলবো যে প্রথম যে দুইটি বিষয় রয়েছে, সেই প্রথম দুইটি বিষয় গুরুত্বপূর্ণ না, শেষ বিষয়টি গুরুত্বপূর্ণ। সেটি বাংলাদেশকে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে হবে, একটি গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে যেতে হবে। এরকম একটি অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আমরা দীর্ঘকাল থাকলাম, এবং সেটা থাকবার মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে এখনই সময়, এই যে তফসিল ঘোষণা হয়েছে, এই তফসিল ঘোষণার মধ্য দিয়েই
আগামী 26 ফেব্রুয়ারি মাসেই নির্বাচনটি যথাযথভাবে হতে হবে। যদি এটি ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটে তাহলে বাংলাদেশ একটি চরম সংকটের মধ্যে পড়ে যাবে এবং সেই চরম সংকট থেকে বাংলাদেশকে উদ্ধার করবার জন্য যেভাবে দায় আছে এন্টারিম গভর্নমেন্টের, নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য দায় আছে আপনার নির্বাচন কমিশনের, তেমনিভাবে আমরা মনে করি দায়িত্বশীল সকল রাজনৈতিক দলেরই দায় আছে। তো সেই জায়গা থেকে আমাদের হচ্ছে গিয়ে আলোচনার ওখানে মুখ্য বিষয় ছিল নির্বাচনটি সুষ্ঠু হোক, যথাযথ হোক, এবং একই সাথে আমরা যা দেখছি যে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, আমরা নানা ইঙ্গিত পাচ্ছি এই যে নির্বাচনটাকে বানচাল করবার নানা ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র অবশ্য আজকে দেখি নেই, বহুকাল ধরে আমরা দেখেছি এইটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন হবে না, আগে স্থানীয় নির্বাচন পরে জাতীয় নির্বাচন, পিআর বোর্ড পদ্ধতিতে নির্বাচন হতে হবে নাহলে নির্বাচন হবে না, আবার গণভোট আগে করতে হবে নাহলে নির্বাচন হবে না, জুলাই সনদের আইনগত ভিত্তি আগে দিতে হবে নাইলে নির্বাচন হবে না। এরকম নানান বিষয় ছিল, বিচারের বিষয় ছিল। তো এরকম নানান বিষয় নিয়ে হচ্ছে নির্বাচনের ব্যাপারটাকে সবসময় হচ্ছে গিয়ে বিলম্বিত করবার জন্য বা দেরি করে দেওয়ার জন্য মাঝখানটা এমন একটা ব্যাপার হয়ে গিয়েছিল যে নির্বাচন চাওয়াটাই হচ্ছে মনে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। নির্বাচন চাওয়াটা মানে নির্বাচন চাচ্ছে বিএনপি বা বামপন্থীরা, বলা হচ্ছে যে তারা হচ্ছে ভারতের দোসর আর কি। তো নির্বাচন চাওয়াটাই একটা পাপ হয়ে গেছিল মাঝখানে কয়েক মাস আর কি। এখন পরিস্থিতি অনেকটাই হচ্ছে গিয়ে ইতিবাচকতার দিকে যাচ্ছে। তো গেলেও আমরা যেটা মনে করি, আপনার আলোচনায় বলেছেন যে আপিল করতে হচ্ছে, প্রচুর হচ্ছে গিয়ে বাতিল হয়েছে, এবং আমাদের পার্টির ক্ষেত্রেও একেবারে একটা টেকনিক্যাল মিস্টেকের জন্য, এবং যার দায়ভার বলা যায় নির্বাচন কমিশনের অনেকখানি বর্তায়, কারণ তাদের ওয়েবসাইটে আমাদের নতুন সভাপতি সাধারণ সম্পাদকের নাম আসে নাই, তাদের স্বাক্ষর আসে নাই। তাই দেখে আমার সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষরে আমাদের যে মানয়নপত্র, সেই মানয়নপত্রটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেটা কোথাও কোথাও অবৈধ হয়েছে, আবার কোথাও তারা বৈধভাবে গ্রহণও করেছে। একই স্বাক্ষর কোথাও অবৈধ কোথাও বৈধ, এরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে এই ক্ষেত্রে দক্ষতারও একটা ব্যাপার আছে। আন্তরিকতার ঘাটতি থাকলে মানে এটা বিপজ্জনক, কিন্তু আন্তরিকতা থাকার সত্ত্বেও কিন্তু দক্ষতারও প্রয়োজন রয়েছে এই নির্বাচন কমিশনের ক্ষেত্রে। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী বিশেষ করে এবং জামায়াত জোট এই পুরো মনোনয়ন প্রক্রিয়া, মনোনয়ন যাচাই বাছাই শুরু থেকেই তারা এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং একই সঙ্গে বলছেন যে প্রশাসন এবং কমিশনের যে আয়োজন সেটি একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। আপনাদের প্রার্থীদের বেলায়ও কি বিষয়টা এরকম কিনা, অথবা এই অভিযোগটাকে আপনি কিভাবে খণ্ডাবেন? আমি তো দেখি ভিন্ন বিষয় আর কি। আমি দেখি ভিন্ন বিষয় আমি এইভাবেই দেখছি, এই কারণে যে দেখুন, যে আমি দেখলাম উত্তরবঙ্গে কোনো একটি আসনের ক্ষেত্রে একজন জামায়াত প্রার্থী, তিনি হচ্ছে দ্বৈত নাগরিক। তো দ্বৈত নাগরিক হয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, তো তার দেখলাম স্থগিত হয়েছে আর কি। আবার হচ্ছে আমি আমার কথাই বলবো, আমার মানয়নপত্রের সব কিছু ঠিক আছে, রিটার্নিং অফিসার বলে সব কিছু ঠিক আছে, ঋণ খেলাপি নাই, আমার কোনো ওয়াসার বিল বলেন কোনোখানে কোনো বিল বাকি নাই, সব কিছু ঠিক, মানয়নপত্রের কোনো স্বাক্ষর টাক্ষর কোথাও কোনো সমস্যা নাই, হলফনামা সব কিছু ঠিক আছে। একটি জায়গায় সমস্যা। কোন জায়গায় সমস্যা? ওই যে আমার পার্টির যে মনোনয়নপত্র, সেখানে আমার পার্টির সাধারণ সম্পাদক এবং সভাপতির যে স্বাক্ষর রয়েছে, সেই স্বাক্ষরটি নাকি বৈধ না। কারণ আমাদের পার্টি কমিউনিস্ট পার্টির গণতান্ত্রিক পার্টি, আপনি জানেন 4 বছর পর কংগ্রেস হয়, সেখানে নতুন করে নেতৃত্ব নির্বাচিত হয়, সেই নির্বাচিত হওয়ার মধ্যে নেতৃত্বের বদল হয়েছে, বদলের পর নতুন যে সভাপতি সাধারণ সম্পাদক এসেছে, তাদের স্বাক্ষর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপগ্রেড হয় নাই। এইটার দায়ভার আমাদের নিতে হলো। আমাদেরকে এটা স্থগিত করতে পারতো, কিন্তু স্থগিত করলেন না, বাতিল করলেন। অথচ আপনারা দেখবেন যে হচ্ছে যে আমাদের এই
এই এখন কিন্তু অর্থাৎ 4 জানুয়ারি 4 জানুয়ারি কিন্তু দেখবেন যে হচ্ছে এটা আপগ্রেডেড হয়ে গেছে। এখন যথারীতি আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের নাম, স্বাক্ষর, ছবি সব সমসাময়িকীকরণ হয়ে গেছে তাদের ওয়েবসাইট, অর্থাৎ সব কিছু ঠিকঠাক হয়ে গেল। কিন্তু আমরা তারপরও এখন হচ্ছে গিয়ে আপিলের দ্বারস্থ আমাদের হতে আচ্ছা, হচ্ছে। এর প্রেক্ষিতে আমি যদি এক লাইনে আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে এই নির্বাচন বিষয়গুলো কমিশন তো- আসলেই কি কোনো একটি দিকে ঝুঁকে আছে কি না, হ্যাঁ অথবা না, তো যদি বলেন। আমরা তো এটা এক কথা বলা কঠিন। কোথাও কোথাও দেখলে কোনো জেলার ক্ষেত্রে দেখলে মনে হয় নির্বাচন কমিশন অনেকটাই জামাতের দিকে হেলানো, আবার কোথাও কোথাও তার বিপরীত চিত্র হতে পারে আর কি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এবার যেতে চাই অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের কাছে। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট তারা একটি সাম্প্রতিক জরিপ করেছে, যেই জরিপের ফলাফলটা আজ এসেছে। সেখানে দেখা যাচ্ছে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। জরিপে উঠে এসেছে জামায়াতকে ভোট দিতে চায় 19% মানুষ। এককভাবে বা এই জোট নিয়ে আপনারা কি বিএনপির 70% জনমতের বিপরীতে কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারবেন কিনা, অথবা এই রিপোর্ট নিয়েও আপনি বলতে পারেন। ডেভেলপমেন্ট তারা একটি সাম্প্রতিক ফলাফলটা আজ দেখা যাচ্ছে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। জরিপে দেখা গেছে জামায়াতকে ভোট দিতে শাহ মোহাম্মদ মাহফুজুল হককে শুনতে পেয়েছেন কিনা আমার প্রশ্ন? আমাকে শুনছেন? যে আমি শুনতে পাচ্ছি। আপনাকে কি প্রশ্নটা আরেকবার করছি আমি, সেটি হচ্ছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট তারা একটি জরিপ করেছে। যেই জরিপের রিপোর্টটি আজ আমরা হাতে পেয়েছি, সেখানে বলা হয়েছে দেশের 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায় এবং 19% মানুষ জামায়াতকে ভোট দেওয়ার কথা বলেছে। সেক্ষেত্রে এককভাবে বা এই জোট নিয়ে আপনারা কি বিএনপির 70% জনমতের বিপরীতে কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারবেন কিনা? সোশ্যাল ডেভেলপমেন্ট তারা একটি জরিপ করেছে, যে জরিপের রিপোর্টটি আজ আমরা হাতে পেয়েছি, সেখানে বলা হয়েছে ধন্যবাদ। আমাকে কি শুনছেন ভাই? আমার শোনা যাচ্ছে ভাইয়া? আমরা একটু বিএনপির Hello. যিনি আছেন জাতীয়তাবাদী কৃষক দল, আগে তার কাছ থেকে শুনে আসছি। আমরা জামায়াতের যিনি আছেন তার সঙ্গে আবারও পরে যুক্ত হচ্ছি। তিনি বোধহয় আমাদের প্রশ্নটা শুনতে পাচ্ছেন না। প্রশ্নটা একই, আমি আর নতুন করে বলছি না। সেটি হচ্ছে জরিপে উঠে এসেছে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। এই জনমত জরিপ এবং কয়েকদিন আগে আরও একটি জরিপ এসেছে, সেখানেও এরকম 60 to 66% মতো বলা হয়েছে। এতে কি বিএনপির নির্বাচন পূর্ব জয়ী একটি মানসিকতা অথবা একরোখা ভাব তৈরি হচ্ছে কিনা ভোটের মাঠে? আপনারা কি ওইটা বন্ধ করেন? একটা নানান ধরনের নয়েজ কথা বলা তো মুশকিল। আমার কথা কি শুনতে পান? আমার কথা কি শুনতে পাচ্ছেন? যে আমি শুনতে পাচ্ছি। বাউল ভাই, আপনি উত্তরটা দিবেন। আপনি আমার প্রশ্ন শুনেছেন কিনা? হ্যাঁ, আমি আপনার প্রশ্ন শুনেছি। ইএএলজির যে জরিপ, এই জরিপ আমি মনে করি এই জরিপের অবশ্যই বাস্তব ভিত্তি আছে। শুধু ওই জরিপের কারণে তো না, আমরা তো মাঠে ময়দানে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা দেখছি মানুষের আগ্রহ উচ্ছ্বাস জাতীয়তাবাদী দলের প্রতি। এবং এটা অনেক আগে থেকে, বিশেষ করে তারেক রহমান প্রত্যাবর্তনের পরে আমাদের এই যে মানুষ যে আস্থা রাখছে বিএনপি, এবং মানুষ মনে করছে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নাই বাংলাদেশের রাজনীতিতে। আমাদের সার্বভৌমত্ব বলেন, আমাদের ইউনিটি বলেন, আমাদের উন্নয়ন বলেন, আমাদের গণতান্ত্রিক ধারা বলেন, এইগুলো যদি অব্যাহত রাখতে হয় তাহলে অবশ্যই মানুষ বিএনপিকে ভোট দিতে হবে এবং বিএনপিকে তারা ভোট দিবে এরকম সিদ্ধান্ত তারা নিয়েছে। আমরা গ্রামে গঞ্জে যেখানেই যাচ্ছি প্রত্যেকে আমাদেরকে বলছে যে হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে এবার আমরা ভোট দিব। এবং ভোট দিব এই কারণে যে বাংলাদেশ যে একটা যুগ সন্ধিক্ষণ বা সংকটকাল অতিক্রম করছে, সেই সংকট উত্তরণের জন্য বিএনপি বা তারেক রহমানের কোনো বিকল্প নাই। সেই ক্ষেত্রে 70% কেন আরো বেশি হতে পারে বলে আমরা মনে করছি। মানুষের মধ্যে যে আগ্রহ উদ্দীপনা বিএনপি কে নিয়ে বা তারেক রহমানকে নিয়ে, বা সাম্প্রতিক সময় দেখেছেন বেগম খালেদা জিয়ার প্রতি কি বিপুল জনপ্রিয়তা ছিল মানুষের,
কি ভালোবাসা ছিল, তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন। এটা তো একটা নজিরবিহীন ঘটনা দুনিয়ার ইতিহাসে। এরকম মানুষ তাদের আবেগ, উচ্ছ্বাস, তাদের কষ্ট দূর দূরান্ত থেকে মানুষ যেভাবে কষ্ট করে এসেছে, এটা বিএনপির প্রতি মানুষের ভালোবাসা, একাগ্র ভালোবাসারই প্রতিফলন। এবং আমি মনে করি তাদের যে জরিপ, সেই জরিপে খুব একটা মানে ব্যত্যয় একটা, বরং আমি মনে করি এর চাইতেও বেশি মানুষ বিএনপিকে সমর্থন করবে। না, এতে করে বিএনপির নেতাকর্মীরা যারা মাঠে আছেন অথবা ভোটের মাঠে যারা আছেন তাদের মধ্যে কোনোভাবে ওভার কনফিডেন্স গ্রো করতে পারে কিনা, এবং সেটার সুযোগ অন্য কেউ নিতে পারে কিনা? হ্যাঁ, ওভার কনফিডেন্স অনেকের মধ্যে আছে বা থাকতে পারে, কিন্তু আমরা যারা নির্বাচনের মাঠে আছি, আমরা কোনো কিছুকেই দুর্বল বা গুরুত্বহীন বলে দেখছি না, বা ওভার কনফিডেন্ট আমরা হচ্ছি না। হ্যাঁ, হতে পারে বিএনপির বিজয় হবে, মানুষ বিএনপির প্রতি আগ্রহ রাখছে, তার মানে আমরা ঘরে বসে আছি বা হাল ছেড়ে দিয়েছি বা কাজ কম করছি, বিষয়টা এরকম না। আমরা মাঠে ঘাটে আমি দেখছি, এবং প্রত্যেক প্রার্থী যে যেখানে আছেন তিনি তার সর্বোচ্চ এই কনকনে শীতের মধ্যে যেভাবে কাজ করছেন মাঠে ঘাটে, এটা তো নজিরবিহীন ঘটনা। আমাদের প্রার্থীরা, হ্যাঁ, এবার শীতটাও একটু বেশি, গ্রামে গঞ্জে আবহাওয়া খুবই মানে কনকনে ঠান্ডা, কোথাও কোথাও 10, 9, 11, 12 টেম্পারেচার নেমে গেছে। এর মধ্যে মানুষ বের হচ্ছে, এর মধ্যে নির্বাচনী আমেজ চলছে। হ্যাঁ, আমাদের দেশে শীতকালেই নির্বাচন হয়, কিন্তু শীত যে এবার এরকম তীব্র পড়বে, এটা অভাবনীয় একটা ব্যাপার। তবুও যারা বের হতে পারেন, পোশাক পরিচ্ছদ নিয়ে বের হন, মাঠে কাজ করেন, নির্বাচনের একটা আবহ গ্রামে গঞ্জে আছে, এবং আমরা এটাকে এনজয় করছি, মানুষ এনজয় করছে, এবং এটা ওভার কনফিডেন্সের ব্যাপার না। অবশ্যই আমরা প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগাচ্ছি। আমরা কোনো প্রার্থীকেই দুর্বল করে দেখছি না। জি, আমি আরেকটা বিষয় জানতে চাই। এনসিপি অভিযোগ করেছে যে প্রশাসন এখন বিএনপির দিকে হেলে পড়েছে এবং সরকারি কর্মকর্তারা তার অফিস পেলে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য ছুটে যাচ্ছেন। এই নতুন প্রশাসনিক আনুগত্য কি সুষ্ঠু নির্বাচনের অন্তরায় নয়? না না, সুষ্ঠু। কয়েকদিন আগেই তো দেখছি যে এনসিপি আপনার জামাতের জোটের গেছে, কয়টা চিঠির বিনিময়ে গেছে, তাদের 2 জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সাথে বিদেশ ভ্রমণ করেছেন। তাদের নিজস্ব মানুষ কয়েকজন সরকারের মধ্যে ছিলেন, তাদের দ্বারা গঠিত এই সরকার। এখন তারা যদি বলে বিএনপির প্রতি ঝুঁকে পড়েছে, আমি তো উল্টা বলতে পারি যে এনসিপির প্রতি বা জামাতের প্রতি সরকার ঝুঁকে আছে বিভিন্ন জায়গায়। এই যে যেসব জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা নিয়োগ দিয়েছিলেন, এইসব ইতিহাস কি, এর পেছনে কাহিনী কি, লেনদেন কি, কাদের ভূমিকা কি, কারা কোন ক্যাডার থেকে এসছে, কারা শিবির করতো, এসব তো এখন ওপেন সিক্রেট। বরং আমরা নির্বাচনের মাঠে অনেক ক্ষেত্রে এগুলোকে আমরা প্রতিবন্ধকতা মনে করছি। আমরা এখনো মনে করছি না যে নির্বাচনী মানে কি বলে যে প্রশাসন, সেই প্রশাসন একদিকে ঝুঁকে আছে এবং সেটা জামাতের দিকেই ঝুঁকে আছে। জি, সৈয়দপুরে আওয়ামী লীগের 70 জন নেতাকর্মী আপনাদের দলে যোগ দিয়েছেন। প্রশ্নটা হচ্ছে, এতে করে আদর্শিক দ্বন্দ্ব করে ফেললেন কিনা? কারণ রিকনসিলিয়েশন কিন্তু এখনো হয়নি। কিসের 70 জন আওয়ামী লীগের? সৈয়দপুরে আওয়ামী লীগের 70 জন নেতাকর্মী, শুধু ভোটার না, নেতাকর্মী, তারা পোস্টেড নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এটা নির্বাচন, আমার কথা শুনেন, নির্বাচনের সময় আপনি যদি এরকম গণ অভ্যুত্থান হয়েছে আজ থেকে প্রায় 2 বছর আগে, গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের 70 জন কেন? আওয়ামী লীগের অনেক মানুষ আছে, আপনারা তো জানেন না। আমরা যে ফরিদপুর এলাকায় নির্বাচন করি, এইখানে আপনি যদি বলেন কম্বল বাঁচতে যান, লোম বাঁচতে যান, আপনি কম্বল খুঁজে পাবেন না। এখানে প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মী। এই সব আওয়ামী লীগের নেতাকর্মী কি আপনি নদীকে ভাসিয়ে দিতে চান, না এদেরকে মানে গলা কেটে ফেলতে চান, না বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে চান? এটা হয় না। নির্বাচনের সময় শুধু আওয়ামী লীগ কেন, আরে ভাই, আওয়ামী লীগের থেকে নিকৃষ্ট সমাজ বিরোধী মানুষের কাছে আপনাকে ভোট চাইতে যাইতে হবে। নির্বাচনের সময় এগুলা কাজ করে না। বিএনপিকে দোষ দিবেন না, আওয়ামী লীগ যে জামাত ইসলাম যে ঝাঁকে ঝাঁকে আওয়ামী লীগের নেতাকর্মী যোগ দেওয়া হইতেছে, এগুলো আপনারা দেখছেন না। আমরা এটাকে ভোটার হিসেবে দেখছি, আমরা কোনো দল মত হিসেবে দেখছি না। আওয়ামী লীগ ভোটারের কোনো দোষ হইতে পারে না। যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, যারা সমাজ বিরোধী, যারা হত্যা করেছে, যারা লুট করেছে, তারা দেশ থেকে পালিয়ে গেছে। বাকি যারা আছে, আর আমাদের এলাকা ফরিদপুর 4-এ এসে দেখেন, এখানে ঘরে ঘরে আওয়ামী লীগ, এরা প্রজন্ম থেকে প্রজন্মে আওয়ামী লীগ, অনেক আওয়ামী লীগ, এটা অসত্য না, এবং এই সংখ্যাটা একেবারে কম না। এখন আপনি আইসা যদি বলেন, আপনার সাথে তারা হাতও মিলেবে না, এরকম বাস্তবতাও আছে। আচ্ছা, আপনি তো ভোটের মাঠে তাহলে তাদের সঙ্গে কথাও বলছেন। আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে তাদের মধ্যে কি কোনো অনুশোচনা এমন কিছু কাজ করে এখন পর্যন্ত পেয়েছেন? সেটাও আমরা বলছি না। আওয়ামী লীগের সাধারণ যারা ভোটার আছে ঘরে ঘরে, আমরা তো তাদের কাছে ভোট চেয়েছি। অবশ্যই, কেন চাইবো না? কারণ প্রত্যেকটা ভোটারের একটা মূল্য আছে, সেই মূল্যকে, সেই মর্যাদাকে আমরা উপেক্ষা করতে পারি না। কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা কাজ করে কিনা? না, অনুশোচনা তো অনেকেরই আছে। যেমন আজকে একজন বললেন যারা আওয়ামী লীগ করেছেন আমার এখানে, যে আমরা
যুগে যুগে আওয়ামী লীগকে ভোট দিয়েছি, আওয়ামী লীগের বা নৌকার যারা মালিক মুক্তার তারা নৌকার তো গর্তে নিজেরাই ঢুকাই ফেলছে, চোরাগুলিতে ঢুকাই ফেলছে, কারণ আমরা কি করতে পারি? এটা হলো তাদের বক্তব্য। আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছে, বারে বারে যারা ভোট দিয়েছে বা বংশ পরম্পরায় যে আওয়ামী লীগ যারা করে, তাদের বক্তব্য এটা, এবং তারাও তাদের দল যে উচ্চ পর্যায়ে থেকে অন্যায় করেছে, অপরাধ করেছে, অনেকেই স্বীকার করে, অনেকেই বুঝতে পারে। কেন বুঝতে পারবে না? আমি তো দেখেছি, তাদের সাথে কথা বলেছি। বাট যারা একেবারে দলের সুবিধাভোগী, যারা নেতৃত্বে ছিলেন, তারা কেউ কেউ এখনো একেবারে ওই দলকে মনে করে যে আপা কোনো অপরাধ করে নাই, আওয়ামী লীগের কোনো অপরাধ নাই, আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা করতেই পারে না। হ্যাঁ, এরকম একটা সংখ্যা তো আছেই যারা অন্ধভাবে আওয়ামী লীগ, যারা বিবেকবান মানুষ, আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছেন প্রত্যেকেই বুঝেছেন যে তাদের ভুল আছে, তাদের অন্যায় আছে, এবং অন্যায় সেটা সীমাহীন অন্যায় আছে, এটা অনেকেই মনে করেন বা করছেন। এবং জি, শহীদুল ইসলাম বাবুল, আপনাকে ধন্যবাদ। আমি আমার উত্তরটা পেয়েছি। এবার আমরা আবারও ফিরতে চাই অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের কাছে। আপনার কাছে শুরুতেই প্রশ্নটা করেছিলাম, ইএএসডির একটি জরিপ, আপনি নিশ্চয়ই আজকে এই জরিপের ফলাফলটাও দেখেছেন। 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, জামায়াতকে ভোট দিতে চায় 19% মানুষ। এককভাবে বা এই জোট নিয়ে আপনারা এই বিএনপির 70% জনমতের বিপরীতে কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারবেন কিনা? আপনাকে আনমিউট করে নিতে হবে। একটা মাইক্রোফোনের সাইন আছে, দেখবেন, সেটা আনমিউট করতে হবে। জি জি, কথা কথা জি, এবার শুনতে পাচ্ছি, আপনি উত্তরটা দিবেন প্লিজ। জি, আমি বলছিলাম যে আপনারা যে জরিপের কথা বলছেন, আসলে বাংলাদেশে তো এখন অনেক জরিপ প্রকাশিত হয়। এর আগে আপনারা দেখেছেন যে আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটা জরিপ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে বিএনপি 30%, জামাত 26%, এনসিপি 6%, এবং ইসলামী আন্দোলন হচ্ছে 4%। এর আগে ইনোভেশন কনসাল্টিং ইনস্টিটিউট সেটি জরিপ প্রকাশ করেছে, সেখানে 41%, 30%। এখন দেখা যাচ্ছে যে নতুন নতুন অনেক প্রতিষ্ঠান তারা জরিপ করতেছে, এখন 70% আর 19%। এখন অনেক, এর আগে তো দেখেছেন আপনারা, অনেকগুলো জরিপ প্রকাশিত হয়েছে যে জামাতের পর আওয়ামী লীগের আমলে আমরা দেখতাম এমন প্রকাশ করতো, জরিপ করতো যে দেশে জামাতের কোনো ভোটে নাই বাংলাদেশে। তো এখন সেখান থেকে তো ভোট আসতে আসতে 30%, 33% কোন কোন জরিপে আসতেছে। এখন আবার নতুন করে এখন অনেকে যে দেখা যাবে কদিন, এখন 70% হয়েছে, তো কদিন হতে 90% বা 95% হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, আপনি জরিপ নিয়ে প্রশ্ন তুলছেন, আপনাদের একটা ক্যালকুলেশন বলেন তো, তাহলে জামায়াতের ভোট সারা বাংলাদেশে কত ভাগ? 46% আবিদ পেয়েছে, আর হচ্ছে সাদিক কায়েম পেয়েছে 9%। এরকম জরিপ তো আমরা দেখেছি। এরপরে ফলাফলটা আপনারা দেখেছেন 14,000 আর 5,000, তো আকাশ পাতাল পার্থক্য। এরকম জরিপের উপর ভিত্তি করে যদি এখন আমরা যদি সব মিডিয়া একদম উপরে ব্যাপক নিউজ করতেছে, বিএনপি তো অলরেডি ক্ষমতায় চলে আসছে, নির্বাচন না হলে সমস্যা নাই, মানে এটা ইয়া হবে। কিন্তু এই জন্য আসলে এই জরিপের সাথে জনমতের বাস্তবতার কতটুকু প্রতিফলন আছে, সেটা যখন নির্বাচন হবে তখন অবশ্যই দেখতে পাবেন। আপনাদের কোনো ক্যালকুলেশন আছে কিনা? আপনারা কি মনে করেন যে আপনারা কত ভাগ ভোট পাবেন? যেখানে যেখানে আমি মনে করি যে এখানে আপনারা দেখেছেন এই আইআরআই জরিপের পরে এখানে নতুন অনেকগুলো ইয়া যুক্ত হয়েছে। যেমন আপনি দেখেছেন যে জামাত ইসলামী 11 দলীয় জোট গঠিত হয়েছে ইসলামী দলগুলো নিয়ে, যেখানে সেখানে যে আমরা কত পার্সেন্ট ভোট পাবো এটা তো ভোট না হওয়ার আগে এখনই বলতে পারতেছি না। তবে ইনশাল্লাহ যে 11 দিনে যে জোট গঠিত হয়েছে এখন বাংলাদেশে, এনসিপি, তারপর হচ্ছে ইসলামিক দলগুলো, এলডিপি, বড় বড় দলগুলো নিয়ে যে জোট গঠিত হয়েছে, ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই 11 দলীয় জোট বাংলাদেশের মানুষের মতামতের ভিত্তিতে। আপনি 11 দলীয় জোটের কথা বলছেন, আপনাদের জোটে এনসিপি আছে, আপনাদের সঙ্গে জয়েন করার সঙ্গে সঙ্গে এনসিপির একটি বড় অংশ তারা তীব্র অসন্তোষ নিয়ে পদত্যাগ করেছে এবং এখনো পদত্যাগের হিড়িকটা চলছে। এছাড়া ইসলামী আন্দোলনের বিষয়টা এখনো পর্যন্ত সেটেলড অফ হয়নি। দোদুল্যমান এই জোট নিয়ে আপনারা নির্বাচনে কতটা সফলতা কামনা করেন?
আমরা আমরা অবশ্যই আমরা সফলতা কামনা করি, এবং আজকে তরুণদের মাঝে আজকে ইসলামিক যারা ধর্মীয় ধর্ম পালন করেন, যারা হচ্ছে যে আজকে দেশপ্রেমিক, যারা আধিপত্যবাদ বিরোধী, আহ, নারী পুরুষ নির্বিশেষে আজকে সারা দেশে আজকে ভোটের ময়দানে আজকে জামাত ইসলামীর নেতৃত্বাধীন এই জোট এর পক্ষে একটা আমরা আমি তো জামাত ইসলামের পক্ষ থেকে নোয়াখালী সাহায্য আসনের প্রার্থী, নতুন মানুষের কাছে যাই, জনসংযোগ করি, সেখানে সবাই আমাদেরকে একটা কথা বলে, ইনশাল্লাহ আপনারা এবার আমরা ভোট দিব, আপনারা রাখতে পারবেন কিনা, বা আমরা ভোট দিব, আপনারা সেটা নিশ্চিত করার ব্যবস্থা করেন। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ সেখানে জামাত ইসলামী নেতৃত্বাধীন এই জোট সরকার গঠন করবে, জনগণের সেই মতামতের প্রতিফলন হবে, একটা কল্যাণমূলক একটা বাংলাদেশ আমরা গঠন করব, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, যেখানে মানুষ নিরাপদে নিশ্চিন্তে। জি, শাহ মোহাম্মদ মাহফুজুল হক, ধন্যবাদ। আমরা যেতে চাই কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। আমরা একটি জরিপ নিয়ে কথা বলছি। সেই জরিপের উঠে আসছে যে তথ্যগুলো, সেটা আপনি নিশ্চয়ই দেখেছেন। এই জনমতকে নির্বাচনের দিন পর্যন্ত অটুট থাকবে নাকি মাঠের বাস্তবতা বদলাতে পারে? একটু রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যমুনা টেলিভিশনের দর্শকদের এবং আমার সহ আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে ব্যাপারটাকে আপনারা জরিপগুলো নিয়ে আমরা বেশ কয়েক মাস যাবত আলোচনা করছি, অনেকগুলো জরিপের মধ্যে এসেছে এবং জরিপের বিভিন্ন ধরনের মানে তফাৎটা নানান রকম ছিল। বাংলাদেশে জরিপগুলো মানে 4 মাসে যেভাবে মানে তার দেখাচ্ছে, এটা খুবই বেশি মাত্রায়। আর আমার কাছে এটা মনে হচ্ছে যে এই জরিপগুলো কিভাবে করছে কিন্তু ঠিক ওপেন করছে না, তাদের রেসপন্ডেন্ট খারাপ, তাদের পদ্ধতি কি ছিল এবং তারা করেছে ঠিক মতো কিভাবে কাজটা করে প্রসেসটা। তো এই প্রসেসটা কিন্তু ক্লিয়ার না। আমাদের দেশে এমনিও জরিপগুলো নিয়ে খুব বেশি তবে একটা বিষয়কে বলি যে জরিপটা আজকে প্রকাশিত হচ্ছে 2008 সালে নির্বাচনের পর্যন্ত যদি আপনি ভোটারদের ট্রেন্ড দেখেন, মানে কিভাবে তারা আগের দুটা দলকে ভোট দিয়েছে, সেই অনুযায়ী যেহেতু একটা দল নাই, আমার দল আছে, সেই দলটার প্রতি এই ধরনের সমর্থন 2008 সালের নির্বাচন পর্যন্ত যে নির্বাচনী ট্রেন্ড, এটা মনে করলে কিন্তু ভাবা যেতে পারে। কিন্তু আপনি দেখেন এক্ষেত্রে শুধু এভাবেই সরলীকরণ করা যাবে কিনা, কারণ হলো 2008 সালের পরে 2025 পর্যন্ত আপনি দেখেন কোনো দিন গতদিন আমি একটা মানে পরিসংখ্যানে দেখলাম, জরিপ না পরিসংখ্যান, সেটা হলো যে গাজীপুরের কোনো কনস্টিটিউয়েন্সিতে নির্বাচনী এলাকায় 32% থেকে 23% থেকে 39% পর্যন্ত নতুন ভোটার আছে, যারা 2008 সালে নির্বাচনে ভোট দেয় নাই। দ্যাট মিন 1.5 দশক যারা ভোট দিচ্ছে না। এই ভোটারের যে মানসিকতা, তাদের ট্রেন্ড, তারা মানে তাদের ভোটিং বিহেভিয়ার কি হবে, এটা কিন্তু এত সহজেই বোঝা যাবে না। এবং এইটা কিন্তু এই ভোটারদের মধ্যে একটা বড় অংশই কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় থাকে, যারা খুব আপডেট তথ্য পায় এবং যারা খুব দ্রুত তাদের সিদ্ধান্ত পাল্টাতে পারে। এবং এইটা যদি হয় তাহলে কিন্তু এই জরিপগুলোর আগামী নির্বাচন পর্যন্ত, আমি এই একটা জরিপের কথা বলছি না, আর অনেকগুলো জরিপ আছে, সেই সবগুলো জরিপের কথা আমি বলছি যে এই জরিপগুলোর রেজাল্ট নির্বাচন পর্যন্ত ধরে নেওয়া এত সহজ না। দ্বিতীয়ত হলো আপনি দেখেন গত মানে 15 বছর ভোট না দেওয়ার কারণে আগে যে সকল ভোটাররা ধরেন আগের বিএনপি এবং আওয়ামী লীগে বিভক্তি ভোট দিয়েছে বা জামাতকে ভোট দিয়েছে, তাদের যে পার্সেন্টেজের হার, এখন কিন্তু এই সময়ে এটা পরিবর্তিত হতে পারে। কারণ ওই ভোটের ট্রেন্ডটা তো তারা তো 15 বছর ভোট, এখন তারা কিভাবে চিন্তা করেছে সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। যদি এই ধরনের ছোটখাটো জরিপগুলোর উপরে পূর্ণ আস্থা রেখে মানে প্রার্থীরা তাদের গণসংযোগ বা অন্যান্য কিছু বা রাজনৈতিক দলগুলো মানে খুব বেশি আশান্বিত হয়ে পড়ে, তাহলে কিন্তু তাদের জন্য চ্যালেঞ্জটা থেকে যাবে 2026 নির্বাচনে। জি, আমি আপনার উত্তরটা পেয়েছি। নির্বাচন কমিশন বলছে ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে, কিন্তু একই সঙ্গে আপিলের চাপ, পক্ষপাতের অভিযোগ। ইসি কি আদৌ চাপমুক্ত অবস্থায় সিদ্ধান্ত নিতে বা দিতে পারছে কিনা? এটা আপনাকে বলছি কি, এই ইসি স্বাধীনভাবে কাজ করছে কিনা, এটা তো প্রধানত নির্ভর করছে ইসি রুলস ফলো করছে কিনা। আমরা তো যে কোনো প্রতিষ্ঠানকে মূল্যায়ন করব, কারণ আপনি দেখেন 5 আগস্টের পরে কিন্তু
যারাই বিভিন্ন পজিশনে বসছে তারা তো 5ই আগস্টের স্টেক হোল্ডার। এক্ষেত্রে কেউ বিএনপির সমর্থক, কেউ জামাতের সমর্থক, কেউ বা এনসিপির সমর্থক বা আদার্স, এইভাবেই তো গিয়েছে। এখন যদি এই এই এদেরকে আপনি এই এই ডিবেটটাও কিন্তু মাস 3-6 আগে আরো বেশি ছিল, যে ক্ষমতা কাঠামোর পুনর্গঠনে জামাত কতটা পেয়েছে, বিএনপি কতটা পেয়েছে, কারা বিএনপির লোক, কারা জামাতের লোক, কারা এনসিপির লোক, এই আলোচনা কিন্তু আমাদের গিয়েছে। এখন আপনি যদি এই আলোচনাটাকে ইম্পর্টেন্ট মনে করেন, আমরা যদি মনে করি, তাহলে দেখতে পাবো কিন্তু প্রশাসনের সর্বত্রই 5ই আগস্টের স্টেক হোল্ডারদের কেউ না কেউ আছেন, এবং এরাই কিন্তু কোনো না কোনো প্রক্রিয়ায় ইনভলভ নির্বাচনী প্রক্রিয়ায়। আপনি শুধু নির্বাচন কমিশন না, সরকারের যে কার্যক্রমগুলো থাকবে নির্বাচন পরিচালনায়, বিশেষ করে নিরাপত্তা প্রদানে, সেখানেও কিন্তু দেখবেন আপনি কোনো না কোনোভাবে কিন্তু এরা মানে এই 5ই আগস্টের স্টেক হোল্ডাররা আছেন, এখন তাদের কেউ কম বেশি আছেন। এই অবস্থায় আমার কাছে মনে হচ্ছে আর কি, যে আপনি নির্বাচন কমিশনকে মূল্যায়ন করেন, সরকারকে মূল্যায়ন করেন, আপনাকে মূল্যায়ন করতে হবে যেই রুলসটা আছে, নিয়মটা আছে, সেই নিয়মটা তারা কতটা অ্যাপ্লাই। আচ্ছা, আপনি রুলস ফলো করার কথা বলছিলেন। ইন দ্য মিন টাইম আমাদের সঙ্গে ডাক্তার সাজেদুল হক রুবেল, আপনি তার কথা শুনেছেন কিনা আমি জানি না, তিনি নিজেও তার মনোনয়ন বাতিল হওয়ার বিষয়ে যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেই ব্যাখ্যায় যদি আমি রুলসের কথা প্রশ্নে যাই, অথবা অনেক স্বতন্ত্র প্রার্থী আছেন এবং অনেক হেভিওয়েট প্রার্থীও আছেন, এমন কারণে তাদের মনোনয়ন বাতিল হয়েছে, যেই সমস্যাগুলোর সমাধান আসলে নির্বাচন কমিশনের আগেরই করে রাখার দরকার ছিল। অনেক ক্ষেত্রেই তাদের ডাটাবেজে তথ্য আপডেটেড ছিল না, যেগুলো তারা কম্পেয়ার করে পাননি, বাতিল করে দিয়েছেন। এখন আপিল চলছে। কমিশন এই জায়গায় নিরপেক্ষতা প্রমাণে আপিলে কি করতে পারে? এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই জন্যই কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ কমিশনকে বলছিলাম যে আপনারা মিডিয়ার সাথে মানে ফ্রিকোয়েন্টলি মিট করেন, তাহলে আপনাদের লোপহোলসগুলো, আপনাদের যে সীমাবদ্ধতাগুলো আপনারা জানতে পারবেন এবং এগুলো আপডেট করতে পারবেন। তারা কিন্তু অভ্যন্তরীণভাবে প্রস্তুতি নিয়ে আমাদের জাতিকে বারবার জানিয়েছে তারা পূর্ণাঙ্গ প্রস্তুত নির্বাচনটা করার জন্য, এবং আমরা কিন্তু তাদের কার্যক্রমটা প্রস্তুত। এটা প্রধানত 4টা কাজে বা 3টা কাজে খুব বেশি সাফল্য, কিছু ত্রুটি দেখতে পেয়েছি। যেমন আপনি রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে নাম সর্বস্ব দল নিবন্ধন পেয়েছে, পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে নাম সর্বস্ব পর্যবেক্ষক প্রতিষ্ঠান নিয়োগ পেয়েছে, সীমানা নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু 3টা-4টা, এবং যাদের সাথে এক্সপার্ট যারা, তাদের সাথে যে আলাপ আলোচনা করলেন, এক্ষেত্রে দেখা গেছে প্রায় 50% লোক অনেক ক্ষেত্রেই এক্সপার্টরা উপস্থিত ছিল না। মানে এই যে 4টা মেজর কাজের মধ্যে তাদের যে সাফল্য, তখনই কিন্তু আমরা বলেছিলাম যে আপনারা এটা আরো ইনস্টিটিউশনালাইজ করেন এবং কথা বলেন আর প্রেসের সাথে বা যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে। কিন্তু তারা বারবারই বলেছে তারা অভ্যন্তরীণভাবে প্রস্তুত, তারা ভালো একটা নির্বাচন করবে। তো এই যে ভালো নির্বাচন করবে, তাদের যে প্রস্তুতিটা, এটা জাতির সামনে স্পষ্ট হয়ে ওঠে না। এই বিধায় এখন যখনই কাজ করতে যাচ্ছে, তখন কিছু কিছু দুর্বলতা সামনে আসছে। তো এগুলো থাকবে, থাকার পরেও আমি বলছি কি, আমরা কিন্তু আমাদের নির্বাচনটাকে খুব আইডিয়ালিস্টিক জায়গা থেকে দেখতে পারবো না। মনে করতে হবে বাংলাদেশের যে কনটেক্সট এবং ভারতীয় উপমহাদেশের যে কনটেক্সট, সেই জায়গা থেকে কিন্তু আমাদের দেখতে হবে ভারতের নির্বাচনের ক্ষেত্রে কি হয়, নেপালের নির্বাচনের ক্ষেত্রে কি হয়, সেই জায়গাগুলো দেখতে হবে। তো এখন নির্বাচন কমিশনে আসলে মোটা দাগে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু যেগুলো আপনার আপত্তি আসছে, সেই আপত্তিগুলো যদি আপিলেও সে রুলস মেনটেন না করে, তাহলে তো নির্বাচন কমিশন কন্ডেম হবেই, এবং তাকে তো এই যে কম্পেয়ার করতে পারছে না, জনবল তার নাই বা অন্য কোনো কারণে, এগুলো তো আমরা তাদেরকে আগেই মিট করতে বলছিলাম যে এই সমস্যাগুলো হবে, এই সমস্যাগুলো কিন্তু আপনি সমাধান করেন। কিন্তু ওনারা খুব ইন্টারনালি প্রস্তুতি নিলেন, তো ওনারা প্রস্তুতির ডেভেলপমেন্টটা কিভাবে করলেন, কতদূর গেলেন, কি করলেন, আমরা কিন্তু আপনি, আমি, মাস মিডিয়া বা আমরা কেউই কিন্তু তাকে সেভাবে পরামর্শ দেওয়ার সুযোগ পাই নাই, মানে কোথা থেকে দিব, কিভাবে দিব, কোন লেভেলে উনি আছেন। এখন এই কারণে এই ত্রুটিগুলো থাকবে, কিন্তু যেহেতু হাতে সময় আছে, আমার কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন যদি এখনো রুলস মেনটেন করে এবং তার যদি আরো জনবল লাগে সরকারের কাছে, সে চাইতে পারে না, এটা নিয়োগ দেওয়া দিতে পারবে না, হয়তো অন্যভাবে হায়ার করা যদি হয়ে থাকে। এখন তাকে তার সীমাবদ্ধতাগুলো দূর করতে হবে। কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারির পরে নেওয়ার কোনো সুযোগ নাই। কোনো দুর্বলতা নির্বাচন কমিশনের কোনো এক্সকিউজ এখন জাতি মানবে না, কারণ আপনি প্রায় 1.5 বছর সময় পেয়েছেন, যেখানে আমরা 96 সালে, 91 সালে, 2001 সালে নির্বাচন করেছি 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যে কিন্তু আমরা গ্রহণযোগ্য নির্বাচন করতে পেরেছি। সেক্ষেত্রে 1.5 বছরের প্রায় সময়ের মধ্যে যদি ওনারা লিমিটেশন নিয়ে হাজির হন, এটার জন্য দায় ওনাদের পড়বে, কিন্তু জাতি তো এই দায় বহন করতে পারবে না এখন। জি, এ পর্যায়ে আমরা যেতে চাই অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের কাছে। আপনার কাছে আগে একটা ছোট প্রশ্ন করি নেই, সেটা হচ্ছে দেশে এখন আওয়ামী লীগের ভোটার কত ভাগ মোট ভোটারের এখনো আছে দেশে? মাহফুজুল হক কি আবারও শুনতে পাচ্ছেন কিনা? আপনি একটু আনমিউট করে নিতে হবে।
ভাই আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনি আমার প্রশ্ন শুনেছেন? জি জি জি, বলছি যে আসলে এখন আওয়ামী লীগের ভোট কত পার্সেন্ট আছে এটা তো আসলে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না। বিভিন্ন আচ্ছা, তো জরিপে সেই বিভিন্ন আওয়ামী রকম লীগের আসছে। ভোট টানার দিক থেকে সবচেয়ে এগিয়ে কারা, বিএনপি নাকি আপনারা? 17 বছর আপনাদের একটা চাঁপাইনবাবগঞ্জের ফ্যাসিবাদী জামায়াত নেতা ব্যবস্থা তিনি কায়েম আওয়ামী করেছে লীগের বাংলাদেশে। নেতাকর্মীদের দলে ভিড়িয়ে নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন, এবং এর পরবর্তীতে আপনাদের দলীয়ভাবে তার ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা, অথবা এমন কিছু করা হয়েছে কিনা? জি, হ্যালো ভাইয়া, প্রশ্নটা বুঝি নাই। আওয়ামী লীগের ভোট টানতে সবচেয়ে বেশি এগিয়ে কারা, আপনারা নাকি বিএনপি? এটা এটা আমরা 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 না বিএনপি, এটা তো আসলে এভাবে বলা সম্ভব না। আমরা মনে করি যে আসলে ফ্যাসিবাদী যারা বা যারা অপরাধী, যারা মানুষের খুনের সাথে জড়িত ছিল, লুটতরাজের সাথে জড়িত ছিল, গুম খুন আয়নাঘর যারা তৈরি করেছে, মানুষকে বিভিন্ন জিম্মি করেছে, তারা অপরাধীরা, তাদের কোনো দলে যাওয়ার জায়গা নাই এবং সুযোগ দেওয়া তো উচিত না। চাঁপাইনবাবগঞ্জে এবং আপনাদের জামায়াত নেতা তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে ভিড়িয়ে নিরাপত্তা দেওয়ার শর্তে দলে ভিড়ানোর কথা বলেছেন, এবং সেটা তিনি ওপেনে বলেছেন। তাহলে অবশ্যই যারা অপরাধ করেছে, খুন করেছে, মানুষকে গুম করেছে, তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং সেখানে কোনো অপরাধীকে যদি কেউ জায়গা দেয়, তাহলে সেটাকে অবশ্যই সে ব্যক্তিগতভাবে এবং যে দল যা করবে তাদেরকে সেই জন্য তারা দায়ী থাকবে, জাতির কাছে দায়ী থাকবে। আপনি কি আমার প্রশ্নটা শুনেছেন কিনা? পরের প্রশ্নটা আমি বুঝতে পারিনি আপনার উত্তরে। জি, আপনাদের চাঁপাইনবাবগঞ্জের জামায়াত নেতা তিনি আওয়ামী লীগের ভোটারদেরকে নিরাপত্তা দেওয়ার শর্তে তিনি দলে ভেড়ানোর কথা বলেছেন, এবং প্রকাশ্যে তিনি এটা বলেছেন। এটা কি আপনার আগের কথার সঙ্গে সাংঘর্ষিক হলো না? দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে, ওনাকে এটার জন্য সতর্ক করা হয়েছে এবং এটার জন্য জবাব চাওয়া হয়েছে। জি, ধন্যবাদ, আমি উত্তরটা পেয়েছি। এবার আরেকটা প্রশ্ন। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে মনে করছে জামায়াতে ইসলামী। আজকে একটি মিটিং ছিল, সেই মিটিংয়ের যে সেই আলোচ্য থেকেই বলছি। অভিযোগ করা হয়েছে প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। আবার প্রধান নির্বাচন কমিশনার তিনি সবার সহযোগিতা চেয়েছেন অবাধ, সুষ্ঠু একটি নির্বাচন করার জন্য। জামায়াত ইসিকে কতটা সহায়তা করছে, সহযোগিতা করছে কতটা? যে আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সরকারকে একটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে, এবং আমরা আমাদের জায়গা থেকে সবাইকে সহযোগিতা করছি। কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অতিমাত্রায় বিএনপি সাজিয়ে যাওয়া, অথবা অতিমাত্রায় আমরা গত ফেস্টিভালে আওয়ামী লীগ দেখেছি যে অতিমাত্রা আওয়ামী লীগ সেজে যাওয়া, এই যোগ প্রবণতা গুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন অজুহাতে, বিভিন্ন যেগুলো একই কারণে অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণযোগ্য হচ্ছে, কিন্তু জামাত ইসলামের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হচ্ছে, এবং সেই কারণ কিন্তু একই। তাহলে এই যে এক দেশের দুই আইন, দুই প্রার্থীর জন্য দুই রকম আইন। এবং আপনি দেখেছেন আমাদের হামিদুর রহমান আজাদ থেকে শুরু করে আমাদের ব্যারিস্টার মাহবুব আলম সালেহ, গুরুত্বপূর্ণ প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হচ্ছে, কিন্তু অন্যদিকে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার পরও সেক্ষেত্রে তার মানে মনোনয়ন বাতিল হওয়া এই বিষয়গুলো কি আপনি ইসির ইন্টেনশনাল বলছেন? বিএনপিরও বাতিল হয়েছে, স্বতন্ত্রের সবচেয়ে বেশি বাতিল হয়েছে। যারা নির্বাচন করবেন, পরিচালনা করবেন, তাদের মধ্যে যদি এখনই যদি এরকম দ্বিপাক্ষিক বা দ্বৈত নীতি দেখা যায়, তাহলে এটা ভবিষ্যতে একটা গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করি। এবং সেই কারণে আজকে আপনারা এবং আমাদের আমির জামাত যে কথা বলেছেন, আপনি দেখেছেন যে এই যে আমাদের ওসমান বিন হাদি হত্যা হলো, একজন প্রার্থী খুন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত বিচার মানে তার যারা খুনি তারা আইনের আওতায় আসলো না, বা প্রশাসন কোন ধরনের বিচারের অগ্রগতি বা হচ্ছে যে অপরাধীকে চিহ্নিত করা, তার খুনের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে, সেটা করতে পারে না। জি, আপনাকে ধন্যবাদ। আমি শহীদুল ইসলাম বাবুলের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে আপনি শুনছিলেন, পুরো আলোচনায় শুনছিলেন, ঘুরে ফিরে কথাগুলো আসছে বিএনপির দিকে, যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, নির্বাচন কমিশনও সব বিএনপির দিকে করছে। এই অভিযোগের প্রেক্ষিতে কি বলবেন? এখনো তৈরি হয়নি, এবং আমরা এক্ষেত্রে আশা করি নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা। শহীদুল ইসলাম বাবুলকে শুনতে পাচ্ছেন কিনা?
আচ্ছা, আমি প্রশ্নটা আরেকবার করি সংক্ষেপেই, সেটি হচ্ছে সব অভিযোগ বিএনপির দিকে বলা হচ্ছে, প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, কমিশনও বিএনপির পক্ষ হয়ে কাজ করছে, একটি পক্ষ যদিও বলা হচ্ছে, এনসিপি থেকেও বারবার একই কথা বলা হচ্ছে। আসলে এই অভিযোগের বিষয়ে আপনার কি বলার আছে? মাঠের বাস্তবতাটা কি দেখছেন আপনারা? করেছি বারবার, কারণ এনসিপি জামাতের যে জোট, তারা এই সরকারের প্রথম থেকেই সরকারের উপর মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছিল এবং তাদের অংশ সরকারের মধ্যে সরাসরি ছিল। এবং যমুনায় প্রধান উপদেষ্টা বারবার নিজেই বলেছেন যে এনসিপি কে তার রাজনৈতিক দল করবার জন্য, তাদেরকে এগিয়ে আসবার জন্য, তাদেরকে ভোট দিবে তো মানুষ কেন দিবে না এটা না ভাববার জন্য, তাদেরকে বিদেশে নিয়ে যাবার জন্য অনেক ধরনের আমরা দেখেছি বিভিন্ন সময়ে। এবং তাদেরকে জাতীয়ভাবে পরিচয় করিয়ে দিয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে গিয়ে প্রধান উপদেষ্টা পরিচয় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই যে বিষয়গুলো দেখছি, তাতে আমরা মনে করি বরং সরকারের আচার আচরণ অ্যাক্টিভিটি সবসময় এই এনসিপি জামাতের দিকে সবসময় বেশি ছিল ঝুঁকে। এই অভিযোগ আমরাও করতে পারি বা আমরাও করছি। আপনিও প্রার্থিতা বাতিলের কথা বলেছেন। অনেক জায়গায় বিএনপিরও অনেক গুরুত্বপূর্ণ নেতার প্রার্থিতা বাতিল হয়েছে এবং তার পিছনে যুক্তিসঙ্গত কারণ আছে। এর জন্য আমরা কাউকে দায়ী দিই না। আপনি যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করেন, আপনি দায়িত্ব একজনের উপর দিতেই পারেন, অবশ্যই দিতে পারেন, সেটা নিয়ে আমার কোনো কথা নাই। না, একটা বিষয়, মাঠ পর্যায়ে আসলে কি প্রশাসনের কর্মকর্তারা তারা কি আগে ভাগে এমন কিছু চিন্তা করছেন কিনা যে বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসবে, তাই বিএনপির সাথে একটু নমনীয় ব্যবহার করি, এমন কিছু হচ্ছে কিনা? আসলে আপনি কি পেয়েছেন এমন কোনো বিহেভ? কি বলেন, এই কুমিল্লা 14 কুমিল্লা, তো সে আমি বলেছি যে আওয়ামী লীগের সমস্ত মানুষ অপরাধের সাথে যুক্ত না। আওয়ামী লীগের বিশাল সংখ্যক ভোটার এখনো আছে, কত পার্সেন্ট আছে আমি সেটা বলতে পারবো না। আমাদের এলাকায় ফরিদপুর অঞ্চলে আপনি এসে দেখবেন, হ্যাঁ, অনেক আওয়ামী লীগের, এমন আওয়ামী লীগ আছে যারা বংশ পরম্পরায় আওয়ামী লীগ রক্তের মধ্যে ধারণ করে। তাদেরকে আপনি ইচ্ছা করলে বিএনপি বানাই ফেলতে পারবেন না, জামাতও বানাই ফেলতে পারবেন না। তো সুতরাং তাদের তো একটা আমারও অনেকে আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে দেখা হয়, পথে ঘাটে হাটে বিভিন্ন জায়গায়, বা তাদের সাথে কারণে অকারণে কথাও হয়। আমি বলতে চাই এটা তো সত্য, ভোট তো কোনো পাপ করে নাই, আর সব মানুষ তো কোনো পাপ করে না, অপরাধ করে না। অবশ্যই অপরাধ যারা করেছে, গুম যারা করেছে, তাদের বিচার হতে হবে। তার জন্য বাংলাদেশের প্রচলিত আইন আছে, ব্যবস্থা আছে, সেই বিচার কেউ রহিত করছে না, বিচারের বিরুদ্ধে কেউ করছে না। আর যারা অপরাধ করেছে ম্যাক্সিমাম অধিকাংশই তো পালিয়ে গেছে, দেশ থেকে পালিয়ে গেছে। গ্রামের গঞ্জের অনেক আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের লোকজন আছে যারা আওয়ামী লীগে ভোট দেয়, তাদের সবাই আরো কত পার্সেন্ট ভোট আছে বা কে জিতবে কে জিতবে না, ভোটের যে আপনি এই বিষয় নিয়ে আলাপ করছিলেন, জরিপ নিয়ে আলাপ করছিলেন, শোনেন, জরিপ টরিপ তো পরের কথা। আপনি বিগত রাজনীতি ইতিহাসের ফেয়ার নির্বাচনের আপনি রেশিওটা আপনি যদি দেখেন, 91 সালে বিএনপির সাথে মোটামুটি সমঝোতা করে জামাত ইসলাম নির্বাচন করেছিল, সেটা জোট না। তখন কিন্তু জামাত ইসলাম 18টা সিট পেয়েছিল, রেকর্ড, এটা কম না। হ্যাঁ, আর আপনার 96 সালে আবার তারা আলাদা নির্বাচন করে 3টা সিট পেয়েছিল, আমার যতটুকু মনে পড়ে, যদি ভুল না হয়। 2001 সালেও তারা এরকম 17টা 18টা, বিএনপির সাথে বোধহয় কৌশলগত একটা মিত্র ছিল, যোগ ছিল, তারা কিন্তু এরকমই সিট পেয়েছিল 17টা আসন। এগুলোই তাদের হাইয়েস্ট সিট বাংলাদেশের বিগত দিনে। 91 সালে কিন্তু বিএনপির সাথে জোট করে নির্বাচন করা না, এটা ভুল তথ্য দেওয়া হচ্ছে। ওই তো একটা সমঝোতা ছিল, 18টা সিট জামাত ইসলাম পেয়েছিল হাইয়েস্ট। 2009 সালে নির্বাচনে একটাও সিট পায় নাই সম্ভবত তারা, জামাতে ইসলামী, বা তারপরে নির্বাচনে কোন সিটই তারা পায় নাই। 96 সালে বিএনপি বিরোধী জোট, বিএনপি বিরোধী অবস্থান থেকে একা একা তারা নির্বাচন করেছিল। তখন তাদের ভোটের পার্সেন্টেজ বোধহয় 4% না 4.5% ছিল হাইয়েস্ট, এটাই বোধহয় তাদের রেকর্ড আর কি। এবং বিএনপির বাইরে গিয়ে যখনই তারা আমি নিশ্চিত যে 12% ভোট জামাত ইসলাম বাংলাদেশ কোনোদিন পায় নাই। আপনি এটা হিসাব করে দেখেন, আপনি গুগলে সার্চ দেন, এখন আপনি পেয়ে যাবেন, আমি নিশ্চিত করে বলছি। এটা আপনি ভুল তথ্য দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, আপনি চেক করে দেখবেন। তো জামাত ইসলামের রেকর্ড হলো হাইয়েস্ট, হলো 18 সিট বাংলাদেশের ইতিহাসে, হাইয়েস্ট।
এখন জামাত যদি ক্ষমতায় চলে যেতে চায়, যাক, অন্তত এটা নিয়ে তারা সান্ত্বনা যদি পায়, তাও নির্বাচনে তারা থাকুক, নির্বাচন থেকে তারা সরে না যায়। নির্বাচনের তো বেশি দেরি না, ইনশাল্লাহ নির্বাচন হয়ে যাবে, নির্বাচন হতেও হবে। নির্বাচন বিরোধী ষড়যন্ত্র বাংলাদেশে আছে, জামাতে ইসলাম বা তাদের যে জোট হয়েছে, ভালো কথা, আমাদের স্বাগত জায়গায়। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ভোট হোক, নিরপেক্ষ পরিবেশে একটা জি ভোট হোক। সেই জি, ভোটে শহীদুল ইসলাম বাবুল, আপনাকে ধন্যবাদ। আমরা খুব ছোট্ট করে একটু সাজেদুল হক রুবেলের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি পুরো আলোচনাটা শুনলেন, বাম জোটের এই নির্বাচনের অবস্থানটা কি, যখন বিএনপি এবং জামায়াত জোটের এই বক্তব্য? আচ্ছা, ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আজকাল সব পুরো বাংলাদেশটাকে কেক কাটার মতো ওই বিএনপি আর জামাতের মধ্যে একটা ভাগ করে দেওয়ার আয়োজন চলছে আর কি। তো আয়োজন চলুক, কোনো সমস্যা নয়। বিভিন্ন ধরনের সংস্থা বিভিন্ন ধরনের জরিপ দিচ্ছে, সেই জরিপগুলোকে নিয়েও হচ্ছে কাউকে কাউকে সুবিধা দেওয়া হচ্ছে, কাউকে কাউকে অসুবিধা দেওয়া হচ্ছে। আবার একরকম কথাবার্তা হচ্ছে, যারা অনেক সুবিধা ভোগ করছে প্রশাসনে, যারা অনেক সুবিধা ভোগ করছে নির্বাচন কমিশনের, তারাও আবার হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছে, প্রশাসনকে নিয়ে তারা প্রশ্ন তুলছে আর কি। তবে জনগণ তো সব কিছুই বোঝে আর সব কিছুই জানে। তবে এই জায়গাটায় আমরা একটা কথা একটু স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে, ভাই, আমরা কেন 14 সালে নির্বাচন করি নাই কমিউনিস্ট পার্টি, আমরা কেন 24 সালে নির্বাচন করি নাই? কারণ আমরা চেয়েছিলাম নির্দলীয় নিরপেক্ষ একটা তদারকি সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এবং এখনও আমরা এই নির্বাচনকালীন এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের কাছ থেকে কিন্তু সেটাই প্রত্যাশা করি, যে এক ধরনের নির্দলীয়তা, এক ধরনের নিরপেক্ষতা আমরা প্রত্যাশা করি। যদিও এই ক্ষেত্রে খোদ স্বয়ং প্রধান উপদেষ্টাই ছাত্রদেরকে নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করবার উদ্যোগের কথা বিদেশের মাটিতে বলে তার স্বপ্নদ্রষ্টা হয়ে তিনি কিন্তু এই জায়গায় সেই নিরপেক্ষতার জায়গাটা হারিয়েছেন। কারণ সেই রাজনৈতিক দলটি এখন জামাতে ইসলামের সাথে জোটবদ্ধ হয়েছে, ফলে জনগণের মধ্যে আতঙ্ক রয়েছে। যেহেতু ইন্টারিম সরকারের প্রধানের ওই জায়গায় হচ্ছে দুর্বলতা রয়েছে এনসিপি প্রসঙ্গে, এবং এনসিপি যেহেতু জামাতের সাথে জোট বেঁধেছে, ফলে জনগণ কিন্তু সচেতন এবং জনগণ কিন্তু একই সাথে একটু আশঙ্কায় আছে যে আবার কোনো রকম অতীতের মতো কোনো ভানুমতির খেল আবার যেন না হয়, যেন আবার আমরা 2018 সালের কোনো পুনরাবৃত্তি না দেখি আমরা আবার হচ্ছে গিয়ে 2024 সালের মতো। জি, ডাক্তার সাজিদুল হক রুবেল, আমরা উত্তরটা পেয়েছি। আমি একটু কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে যেতে চাই। এই অংশটা আমরা একদম শেষ করব খুব সংক্ষেপে। আপনি সবার আলোচনা শুনলেন, আপনি নির্বাচন কমিশনের প্রস্তুতি অথবা এইসব নিয়েও বলছিলেন। যেই নির্বাচনটা প্রত্যাশা করা হচ্ছে, সেই নির্বাচনের পরিবেশ আজকের এই আলোচনা থেকে আপনার কি মনে হলো? সেই পরিবেশ, রাজনৈতিক পরিবেশ কি হয়েছে? আমি আরেকবার প্রশ্নটা করছি, যে নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি, আপনি আজকের রাজনৈতিক নেতাদের যে বক্তব্য শুনলেন, তারা কতটা আসলে এরকম নির্বাচনের জন্য প্রস্তুত? নির্বাচন কমিশন থেকে আবার আমরা আরেকটা জিনিস পাই, সেটি হচ্ছে যে অনেক কিছুই তাদেরকে নোটিস করতে হয়, নিজ থেকে নির্বাচন কমিশন অনেক অ্যাকশন নেন না। এই জায়গায় কমিশন কি করতে পারে? কাজী মাহবুবুর রহমান। স্যার, কি শুনতে পাচ্ছেন? যে আমি শুনতে পাচ্ছি। যে আমি আপনাকে আরেকবার প্রশ্নটা করি, টেলিভিশনে কিছু শুনতে পাচ্ছি না। আমি আপনাকে আরেকবার প্রশ্নটা করি। আচ্ছা, আমি শেষের অংশটাই করি। সেটি হচ্ছে, নির্বাচন কমিশনকে অনেক কিছুই নিজ থেকে তারা বলে যে এটা আমাদের কাছে এখনো অভিযোগ আসেনি, লিখিত কেউ অভিযোগ দেননি। ভোটের মাঠে আসলে লিখিত অভিযোগ দেওয়া অথবা এই ধরনের বিষয়গুলো সেই অর্থে করা হয় না। নির্বাচন কমিশনের নিজস্ব সার্ভেলেন্স, সেই জিনিসগুলো থেকে নির্বাচন কমিশন এখন পর্যন্ত ইকুইপড হয়েছে কিনা?
কাজী মাহবুবুর রহমান আমাদের প্রশ্নটি শুনতে পাননি প্রযুক্তিগত কারণে। দর্শক, আজ শেষ হচ্ছে রাজনীতিতে, যদিও রাজনীতির শেষ বলে কিছু নেই, চলতেই থাকবে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।